চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প আপদ। সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হতে লাগল। বৃষ্টির ঝাপট, বজ্রের শব্দ এবং বিদ্যুতের ঝিকমিকিতে আকাশে যেন সুরাসুরের যুদ্ধ বেঁধে গেল। কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিক বিদিকে উঠতে আরম্ভ করল। গঙ্গার এপারে ওপারে বিদ্রোহী ঢেউগুলো কলশব্দে নৃত্য জুড়ে দিল এবং বাগানের বড় বড় গাছগুলো সমস্ত শাখা ঝটপট করে হা হুতার সহকারে দক্ষিণে বামে লুটোপুটি করতে লাগল। তখন চন্দননগরের বাগান বাড়িতে একটি দীপালোকিত রুদ্ধ কক্ষে খাটের সম্মুখবর্তী নিচের বিছানায় বসে স্ত্রী পুরুষে কথাবার্তা চলছিল। শরৎবাবু বলছিলেন, আর কিছুদিন থাকলেই তোমার শরীর সম্পূর্ণ সেরে উঠবে, তখন আমরা দেশে ফিরতে পারব। কিরণময়ী বলছিলেন, আমার শরীর সম্পূর্ণ সেরে উঠেছে, এখন দেশে ফিরলে কোনো ক্ষতি হবে না। বিবাহিত ব্যক্তি মাত্রেই বুঝতে পারবেন কথাটা যত সংক্ষেপে রিপোর্ট করলাম তত সংক্ষেপে শেষ হয় না। বিষয়টি বিশেষ দুরূহ নয়, তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হচ্ছিল না। কর্ণহীন নৌকার মতো ক্রমাগতই ঘুর খেয়ে মরছিল। অবশেষে অশ্রু তরঙ্গে ডুবিবার সম্ভাবনা দেখা দিল। শরৎ বললেন, ডাক্তার বলছে আর কিছুদিন থেকে গেলে ভালো হয়। কিরণ বললেন, তোমার ডাক্তার তো সব জানে। শরৎ বললেন, জানো তো এই সময় দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব হয়, অতএব আর মাস দুয়েক কাটিয়ে গেলেই ভালো হয়। কিরণ বললেন, এখানে এখন বুঝি কোথাও কারো কোনো ব্যামো হয় না? পূর্ব ইতিহাস এই, কিরণকে তার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে, এমনকি শাশুড়ি পর্যন্ত। সেই কিরণের যখন কঠিন পীড়া হলো তখন সকলেই চিন্তিত হয়ে উঠল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করল তখন গৃহ এবং কাজকর্ম ছেড়ে প্রবাসে যেতে তার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করলেন না। যদিও গ্রামের বিবেচক প্রাজ্ঞ ব্যক্তি মাত্রেই বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য একটা হুলুস্থুল করে তোলা নব্যস্ত্রৈণতার একটা নির্লজ্জ আতিশয্য বলে স্থির করলেন এবং প্রশ্ন করলেন, ইতিপূর্বে কি কারুর স্ত্রীর কঠিন পীড়া হয় নাই? শরৎ যেখানে যাওয়া স্থির করেছেন সেখানে কি মানুষরা অমর এবং এমন কোনো দেশ আছে কি যে অদৃষ্টের লিপি সফল হয় না? তথাপি শরৎ এবং তার মা সে সকল কথায় কর্ণপাত করলেন না। তখন গ্রামের সমস্ত সমবেত বিজ্ঞতার চেয়ে তাদের হৃদয় লক্ষ্মী কিরণের প্রাণটুকু তাদের নিকট গুরুতর বোধ হল। প্রিয় ব্যক্তির বিপদে মানুষের এরূপ মোহ ঘটে থাকে। শরৎ চন্দননগরের বাগানে এসে বাস করছেন এবং কিরণও রোগমুক্ত হয়েছেন, কেবল শরীর এখনো সম্পূর্ণ সবল হয় নাই। তার মুখে চোখে একটি সকরুণ কৃশতা অঙ্কিত হয়ে আছে, যা দেখলে হৃদকম্প সহ মনে উদয় হয়, আহ, বড় রক্ষা পেয়েছি। কিন্তু কিরণের স্বভাবটা সঙ্গপ্রিয়, আমোদপ্রিয়। এখানে একলা আর ভালো লাগছে না। তার ঘরের কাজ নেই, পাড়ার সঙ্গিনী নেই, কেবল সমস্ত দিন নিজের রুগ্ন শরীরটাকে নিয়ে নাড়াচাড়া করতে মন যায় না। ঘন্টায় ঘন্টায় দাগ মেপে ঔষধ খাও, তাপ দাও, পথ্য পালন করো, এতে বিরক্তি ধরে গেছে। আজ ঝড়ের সন্ধ্যাবেলায় রুদ্ধ গৃহে স্বামী স্ত্রীতে তাই নিয়ে আন্দোলন উপস্থিত হয়েছিল। কিরণ যতক্ষণ উত্তর দিচ্ছিল ততক্ষণ উভয় পক্ষে সমকক্ষভাবে দ্বন্দ্বযুদ্ধ চলছিল। কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হয়ে বিনা প্রতিবাদে শরতের দিক হতে ঈষৎ বিমুখ হয়ে ঘাড় বাঁকিয়ে বসল,
তখন দুর্বল নিরুপায় পুরুষটির আর কোনো অস্ত্র রইল না। পরাভব স্বীকার করবার উপক্রম করছে। এমন সময় বাহির হতে বেহারা উচ্চৈস্বরে কি একটা নিবেদন করল। শরৎ উঠে দ্বার খুলে শুনলেন নৌকাডুবি হয়ে একটা ব্রাহ্মণ লোক সাঁতার দিয়ে তাদের বাগানে এসে উঠেছে। শুনে কিরণের মান অভিমান দূর হয়ে গেল। তৎক্ষণাৎ আল্লা হতে শুষ্ক বস্ত্র বার করে দিলেন এবং শীঘ্রই এক বাটি দুধ গরম করে ব্রাহ্মণের ছেলেকে অন্তঃপুরে ডেকে পাঠালেন। ছেলেটির লম্বা চুল, বড় বড় চোখ, গোপের রেখা এখনো ওঠেন। কিরণ তাকে নিজে থেকে ভোজন করিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। শুনলেন সে যাত্রার দলের ছোকরা, তার নাম নীলকান্ত। তারা নিকটবর্তী সিংহবাবুদের বাড়ির যাত্রার জন্য আহত হয়েছিল। ইতিমধ্যে নৌকাডুবি হয়ে তাদের দলের লোকের কি গতি হলো কে জানে। সে ভালো সাঁতার জানত, কোনো মতে প্রাণ রক্ষা করেছে। ছেলেটি এখানেই রয়ে গেল, আর একটু হলেই সে মারা পড়ত, এই মনে করে তার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্রেক হলো। শরৎ মনে করল হলো ভালো, কিরণ একটা নতুন কাজ হাতে পেলেন। এখন কিছুকাল এভাবেই কেটে যাবে। ব্রাহ্মণ বালকের কল্যাণে পুণ্য সঞ্চয়ের প্রত্যাশায় শাশুড়ীও প্রসন্নতা লাভ করলেন এবং অধিকারী মশাই ও যমরাজের হাত হতে সহসা ওই ধনী পরিবারের হাতে বদলি হয়ে নীলকান্ত বিশেষ আরাম বোধ করল। কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তার মাতার মত পরিবর্তন হতে লাগল। তাঁরা ভাবলেন আর আবশ্যক নেই, এখন এই ছেলেটাকে বিদায় করতে পারলে আপদ চায়। নীলকান্ত গোপনে শরতের গুড়গুড়িতে ফরফর শব্দে তামাক টানতে আরম্ভ করল। বৃষ্টির দিনে অম্লান বদনে তার শখের সিল্কের ছাতাটা মাথায় দিয়ে নববন্ধু সঞ্চয় চেষ্টায় পল্লীতে পর্যটন করতে লাগল। কোথাকার একটা মলিন গ্রাম্য কুকুরকে আদর দিয়ে এমনই স্পর্ধিত করে তুলল যে সে অনাহূত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করে নির্মল জাজিমের ওপর পদপল্লব চতুষ্টয়ের ধূলিরেখায় আপন শুভাগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করে আসতে লাগল। নীলকান্তের চতুর্দিকে দেখতে দেখতে একটি সুবৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হয়ে উঠল এবং সে বৎসরে গ্রামের আম্র কাননে কচি আম পেকে ওঠার অবসর পেল না। কিরণ এই ছেলেটিকে বড় বেশি আদর দিতেন, তাতে সন্দেহ নেই। শরৎ এবং শরতের মা সেই বিষয়ে তাকে অনেক নিষেধ করতেন, কিন্তু তিনি তা মানতেন না। শরতের পুরাতন জামা মোজা এবং নতুন ধুতি চাদর জুতা পরিয়ে তিনি তাকে বাবু সাজিয়ে তুললেন। মাঝে মাঝে যখন তখন তাকে ডেকে নিয়ে তার স্নেহ এবং কৌতুক উভয়ই চরিতার্থ হতো। কিরণ সহাস্য মুখে পানের বাটা পাশে রেখে খাটের ওপর বসতেন। দাসী তার ভিজে এলো চুল চিরে চিরে ঘষে ঘষে শুকিয়ে দিত এবং নীলকান্ত নিচে দাঁড়িয়ে হাত নেড়ে নলদময়ন্তীর পালা অভিনয় করত। এই রূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কেটে যেত। কিরণ শরৎকে তার সহিত একা আসনে দর্শক শ্রেণীভুক্ত করবার চেষ্টা করতেন, কিন্তু শরৎ অত্যন্ত বিরক্ত হতেন এবং শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভাও সম্পূর্ণ স্ফূর্তি পেত না। শাশুড়ি এক একদিন ঠাকুর দেবতার নাম শোনার আশায় আকৃষ্ট হয়ে আসতেন, কিন্তু অবিলম্বে তার চিরাভ্যস্ত মধ্যাকালীন নিদ্রাবেশ ভক্তিকে অভিভূত এবং তাকে শয্যাশায়ী করে দিত। শরতের কাছ হতে কানমোলা চটটা চাপ্পটটা নীলকান্তের অদৃষ্টে প্রায়ই জুটত, কিন্তু তদপেক্ষা কঠিনতর শাসন প্রণালীতে আজন্ম অভ্যস্ত থাকাতে সেটা তার নিকট অপমান বা বেদনাজনক বোধ হতো না। নীলকান্তের দৃঢ় ধারণা ছিল যে পৃথিবীর জল স্থল বিভাগের ন্যায় মানব জন্মটা আহার ও প্রহারে বিভক্ত, প্রহারের অংশটাই অধিক। নীলকান্তের ঠিক কত বয়স নির্ণয় করে বলা কঠিন। যদি 14-15 হয় তবে বয়সের চেয়ে মুখ অনেক পেকেছে বলতে হবে। যদি 17-18 হয় তবে বয়সের অনুরূপ পাক ধরে। হয় সে অকাল পক্ক, নয় সে অকাল অপক্ক। আসল কথা এই, সে অতি অল্প বয়সেই যাত্রার দলে ঢুকে রাধিকা, দময়ন্তী, সীতা ও বিদ্যার সখী সাজত। অধিকারীর আবশ্যক মতো বিধাতার বরে খানিক দূর পর্যন্ত বেড়ে তার বার থামিয়ে গেল।
তাকে সকলে ছোটই দেখত, নিজেকেও সে ছোটই জ্ঞান করত। বয়সের উপযুক্ত সম্মান সে কারো কাছে পেত না। এই সকল স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণ প্রভাবে 17 বছর বয়সের সময় তাকে অনতিপক্ক 17 চেয়ে অতি পরিপক্ক 14 মতো দেখাতো। গোপের রেখা না ওঠাতে এই ভ্রম আরো দৃঢ়মূল হয়েছিল। তামাকে ধোঁয়া লেগেই হোক বা বয়সানুচিত ভাষা প্রয়োগবশতই হোক, নীলকান্তের ঠোঁটের কাজটা কিছু বেশি পাকা বোধ হতো। কিন্তু তার বৃহৎ তারাবিষ্টৃত দুটি চক্ষের মধ্যে একটা সারল্য এবং তারুণ্য ছিল। অনুমান করি নীলকান্তের ভিতরটা স্বভাবত কাঁচা, কিন্তু যাত্রার দলে তা লেগে উপরিভাগে পক্কতার লক্ষণ দেখা দিয়েছে। শরৎবাবুর আশ্রয়ে চন্দননগরের বাগানে বাস করতে করতে নীলকান্তের ওপর স্বভাবের নিয়ম অব্যাহতভাবে আপন কাজ করতে লাগলো। সে এতদিন যে একটা বৈষন্ধ্যি স্থলে অস্বাভাবিকভাবে দীর্ঘকাল থেমেছিল, এখানে এসে সেটা কখন একসময় নিঃশব্দে পার হয়ে গেল। তার 17-18 বছরের বয়ক্রম বেশ সম্পূর্ণভাবে পরিণত হয়ে উঠল। তার সে পরিবর্তন বাহির হতে কারো চোখে পড়ল না, কিন্তু তার প্রথম লক্ষণ এই যে যখন কিরণ নীলকান্তের প্রতি বালকযোগ্য ব্যবহার করতেন, সে মনে মনে লজ্জিত এবং ব্যথিত হতো। একদিন আমোদ প্রিয় কিরণ তাকে স্ত্রী বেশে সখী সাজার কথা বলেছিলেন। সে কথাটা অকস্মাৎ তার বড়ই কষ্টদায়ক লাগলো, অথচ তার উপযুক্ত কারণ খুঁজে পেল না। আজকাল তাকে যাত্রার অনুকরণ করতে ডাকলেই সে অদৃশ্য হয়ে যেত। সে যে একটা লক্ষ্মী ছাড়া যাত্রার দলের ছোকরার চেয়ে অধিক কিছু নয়, একথা কিছুতে তার মনে লাগতো না। এমনকি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করে লেখাপড়া শিখবার সংকল্প করল, কিন্তু বউ ঠাকুরনের স্নেহভাজন বলে নীলকান্তকে সরকার দুই চোখে দেখতে পারত না, এবং মনের একাগ্রতা রক্ষা করে পড়াশোনা কোনো কালে অভ্যাস না থাকাতে অক্ষরগুলো তার চোখের সামনে দিয়ে ভেসে যেত। গঙ্গার ধারে চাঁপাতলায় গাছের গুঁড়িতে ঠেসান দিয়ে কোলের ওপর বই খুলে সে দীর্ঘকাল বসে থাকত। জল ছলছল করত, নৌকা ভেসে যেত, শাখার উপরে চঞ্চল অন্যমনস্ক পাখি কিচমিচ শব্দে স্বগত উক্তি প্রকাশ করত। নীলকান্ত বইয়ের পাতায় চক্ষু রেখে কি ভাবত সেই জানে, অথবা সেও জানে না। একটা কথা হতে কিছুতেই আর একটা কথায় গিয়ে পৌঁছতে পারত না, অথচ বই পড়ছে মনে করে তার ভারী একটা আত্মগৌরব উপস্থিত হতো। সামনে দিয়ে যখন একটা নৌকা যেত, তখন সে আধো অধিক আড়ম্বরের সহিত বইখানা তুলে বিড়বিড় করে পড়ার ভান করত। দর্শক চলে গেলে সে পড়ার উৎসাহ রক্ষা করতে পারত না। পূর্বে সে অভ্যস্ত গানগুলো যন্ত্রের মতো যথা নিয়মে গেয়ে যেত, এবং সেই গানের সুরগুলো তার মনে এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করে। গানের কথা অধিক যৎসামান্য তুচ্ছ অনুপ্রাসে পরিপূর্ণ, তার অর্থ নীলকান্তের নিকট সম্যক বোধগম্য নয়। কিন্তু যখন সে গাইত, ওরে রাজহংস জন্মি দ্বিজ বংশে, এমন নৃশংস কেন হলি রে, বল কি জন্যে এ অরণ্যে রাজকন্যের প্রাণ সংশয় করলি রে, তখন সে যেন সহসা লোকান্তরে উপনীত হতো। তখন চারিদিকের অভ্যস্ত জগৎটা এবং তার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হয়ে একটা নতুন চেহারা ধারণ করত। রাজহংস এবং রাজকন্যার কথা হতে তার মনে এক অপরূপ ছবির আভাস জেগে উঠত। সে নিজেকে কি মনে করত স্পষ্ট করে বলা যায় না, কিন্তু যাত্রার দলের পিতৃমাতৃহীন ছোকরা বলে ভুলে যেত। নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু যখন সন্ধ্যা শয্যায় শুয়ে রাজপুত্র রাজকন্যা এবং 7 রাজার ধন মানিকের কথা শোনে, তখন সেই ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারে তার মনটা সমস্ত দারিদ্র্য ও হীনতার বন্ধন হতে মুক্ত হয়ে এক সর্বসম্ভব রূপকথার রাজ্যে একটা নতুন রূপ, উজ্জ্বল বেশ এবং অপ্রতিহত ক্ষমতা ধারণ করে সেই রূপ গানের সুরের মধ্যে এই যাত্রার দলের ছেলেটি নিজেকে এবং নিজের জগৎটিকে একটি নবীন আকারে সৃজন করে তুলত। জলের ধ্বনি, পাতার শব্দ, পাখির ডাক এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়েছেন তার সহাস্য স্নেহ মুখচ্ছবি তার
কল্যাণমণ্ডিত বলয় বেষ্টিত বাহু দুখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল রক্তিম চরণ যুগল কি এক মায়া মন্ত্র বলে রাগিনীর মধ্যে রূপান্তরিত হয়ে যেত। আবার এক সময় এই গীত মরীচিকা কোথায় অপসারিত হতো। যাত্রার দলে নীলকান্ত ঝাঁকড়া চুল নিয়ে প্রকাশ পেত। আমবাগানের অধ্যক্ষ প্রতিবেশীর অভিযোগক্রমে শরৎ এসে তার গালে ঠাস ঠাস করে চর কষিয়ে দিতেন এবং বালক ভক্ত মণ্ডলীর অধিনায়ক হয়ে নীলকান্ত জলে স্থলে এবং তরু শাখাগ্রে নব নব উপদ্রব সৃজন করতে বাহির হতো। ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে এসে আশ্রয় নিল। কিরণ ভারী খুশি হলেন। তার হাতে আরেকটি কাজ জুটল। উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপুর প্রতি পরিহাসপাস বিস্তার করতে লাগলেন। কখনো হাতে সিঁদুর মেখে তার গালে টিপ ধরেন, কখনো তার জামার পিঠে বাঁদর লিখে রাখেন, কখনো ঝনাত করে বাহির হতে দ্বার রুদ্ধ করে সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন। সতীশও ছাড়বার পাত্র নয়। সে তার চাবি চুরি করে তার পানের মধ্যে লঙ্কা পুড়ে অলক্ষিতে খাটের খুঁড়ার সহিত তার আঁচল বেঁধে প্রতিশোধ তুলতে থাকে। এই রূপে উভয়ের সমস্ত দিন তর্জন ধাবন হাস্য, এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাধাসাধি এবং পুনরায় শান্তি স্থাপন চলতে লাগল। নীলকান্তকে কি ভূতে পেল কে জানে। সে কি উপলক্ষ করে কার সহিত বিবাদ করবে ভেবে পায় না, অথচ তার মন তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হয়ে গেল। সে তার ভক্ত বালকগুলিকে অন্যায় রূপে কাঁদাতে লাগলো। তার সেই পোষা দেশি কুকুরটাকে অকারণে লাথি মেরে কেই কেই শব্দে নভমণ্ডল ধ্বনিত করে তুলল। এমনকি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মেরে আগাছাগুলার শাখাচ্ছেদন করে চলতে লাগলো। যারা ভালো খেতে পারে তাদের সামনে বসে খাওয়াতে কিরণ অত্যন্ত ভালোবাসেন। ভালো খাবার ক্ষমতাটা নীলকান্তের ছিল। সুখাদ্য দ্রব্য পুনঃ পুনঃ খাবার অনুরোধ তার নিকট কদাচ ব্যর্থ হতো না। এই জন্য কিরণ প্রায় তাকে ডেকে নিয়ে নিজে থেকে খাওয়াতেন এবং এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্বক আহার দেখে তিনি বিশেষ সুখ অনুভব করতেন। সতীশ আসার পরে অনবসর বশত নীলকান্তের আহারস্থলে প্রায় মাঝে মাঝে কিরণকে অনুপস্থিত থাকতে হতো। পূর্বে এরূপ ঘটনায় তার ভোজনের কিছুমাত্র ব্যাঘাত হতো না। সে সর্বশেষে দুধের বাটি ধুয়ে তার জল শুদ্ধ খেয়ে উঠত। কিন্তু আজকাল কিরণ নিজে ডেকে না খাওয়ালে তার বক্ষ ব্যথিত, তার মুখ বিস্বাদ হয়ে ওঠে, না খেয়ে উঠে পড়ত। বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসকে বলে যেত, আমার ক্ষুধা নাই। মনে করত কিরণ সংবাদ পেয়ে এখনই অনুতপ্ত চিত্তে তাকে ডেকে পাঠাবেন এবং খাবার জন্য বারংবার অনুরোধ করবেন। সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করবে না, বলবে আমার ক্ষুধা নাই। কিন্তু কিরণকে কেহ সংবাদও দেয় না, কিরণ তাকে ডেকেও পাঠান না। খাবার যা থাকে দাসী খেয়ে ফেলে। তখন সে আপন শয়ন গৃহের প্রদীপ নিভিয়ে দিয়ে অন্ধকার বিছানার ওপর পড়ে ফুলে ফুলে ফেঁপে ফেঁপে মুখের ওপর সবলে বালিশ চেপে ধরে কাঁদতে থাকে। কিন্তু কি তার নালিশ, কার উপরে তার দাবি, কে তাকে সান্ত্বনা করতে আসবে? যখন কেউই আসে না, তখন স্নেহময়ী বিশ্বদাত্রী নিদ্রা এনে ধীরে ধীরে কমল করস্পর্শে এই মাতৃহীন ব্যথিত বালকের অভিমান শান্ত করে দেয়। নীলকান্তের দৃঢ় ধারণা হলো সতীশ কিরণের কাছে তার নামই সর্বদাই লাগায়। যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হয়ে থাকতেন, সেদিন নীলকান্ত মনে করত সতীশের চক্রান্তে কিরণ তারই উপর রাগ করে আছেন। এখন হতে নীলকান্ত এক মনে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে, আর জন্মে আমি যেন সতীশ হই এবং সতীশ যেন আমিই হয়। সে জানত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না। এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতেজে দগ্ধ করতে গিয়ে নিজে দগ্ধ হতে থাকত এবং উপরের তলা হতে সতীশ ও তার বউ ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চহাস্য মিশ্রিত পরিহাস কলরব শুনতে পেত। নীলকান্ত স্পষ্টত সতীশের কোনরূপ শত্রুতা করতে সাহস করত না, কিন্তু সুযোগ মতো তার ছোটখাটো অসুবিধা ঘটিয়ে প্রীতি লাভ করত। খাটের সোপানে সাবান রেখে সতীশ যখন গঙ্গায় নেমে ডুব দিতে আরম্ভ করত,
তখন নীলকান্ত ফস করে এসে সাবান চুরি করে নিত। সতীশ যথাকালে সাবানের সন্ধানে এসে দেখত সাবান নেই। একদিন নাইতে নাইতে হঠাৎ দেখল তার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভেসে যাচ্ছে। ভাবল হাওয়ায় উড়ে গেছে, কিন্তু হাওয়াটা কোন দিক থেকে বইল তা কেউ জানে না। একদিন সতীশকে আমোদ দেওয়ার জন্য কিরণ নীলকান্তকে ডেকে তাকে যাত্রার গান গাইতে বললেন। নীলকান্ত নিরুত্তর হয়ে রইল। কিরণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোর আবার কি হলো রে? নীলকান্ত তার জবাব দিল না। কিরণ পুনশ্চ বললেন, সেই গানটা গা না। সে আমি ভুলে গেছি বলে নীলকান্ত চলে গেল। অবশেষে কিরণের দেশে ফেরবার সময় হলো। সকলেই প্রস্তুত হতে লাগলো, সতীশও সঙ্গে যাবে। কিন্তু নীলকান্তকে কেউ কোনো কথাই বলে না। সে সঙ্গে যাবে কি থাকবে সে প্রশ্নমাত্র কারো মনে উদয় হয় না। কিরণ নীলকান্তকে সঙ্গে নেবার প্রস্তাব করলেন। তাতে শাশুড়ি, স্বামী এবং দেবর সকলেই এক বাক্যে আপত্তি করে উঠলেন। কিরণও তার সংকল্প ত্যাগ করল। অবশেষে যাত্রার 2 দিন আগে ব্রাহ্মণ বালককে ডেকে কিরণ তাকে স্নেহবাক্যে স্বদেশে যেতে উপদেশ করলেন। সে উপরি উপরি কয়েকদিন অবহেলার পর মিষ্টবাক্য শুনতে পেয়ে আর থাকতে পারল না, একেবারে কেঁদে উঠল। কিরণেরও চোখ ছলছল করে উঠল। যাকে চিরকাল কাছে রাখা যাবে না তাকে কিছুদিন আদর দিয়ে মায়া বসতে দেওয়া ভালো হয়নি বলে কিরণের মনে বড় অনুতাপ উপস্থিত হল। সতীশ কাছে উপস্থিত ছিল। সে অত বড় ছেলের কান্না দেখে ভারী বিরক্ত হয়ে বলে উঠল, আরে মোলো, কথা নেই বার্তা নেই, একেবারে কেঁদেই অস্থির। কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভর্ৎসনা করলেন। সতীশ বলল, তুমি বোঝো না বৌদিদি, তুমি সকলকেই বড় বেশি বিশ্বাস করো। কোথাকার কে তার ঠিক নেই, এখানে এসে দিব্যি রাজার হালে আছে। আবার পুনর্মুষিক হবার আশঙ্কায় আজ মায়া কান্না জুড়েছে। ও বেশ জানে যে দুফোঁটা চোখের জল ফেললেই তুমি গলে যাবে। নীলকান্ত তাড়াতাড়ি চলে গেল, কিন্তু মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হতে কাটতে লাগলো, ছুঁচ হয়ে বিদ্ধে লাগলো, আগুন হয়ে জ্বালাতে লাগলো। কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র বসালো। কেবল তারই মর্মস্থল হতে রক্তপাত হতে লাগলো। কলিকাতা হতে সতীশ একটি শৌখিন দোয়াতদান কিনে এনেছিল। তাতে 2 পাশে 2 ঝিনুকে নৌকার ওপর দোয়াত বসানো এবং মাঝে একটা জর্মন রৌপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চুপুটে কলম নিয়ে পাখা মেলে বসে আছে। সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল। প্রায় সে মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়ে অতি যত্নে সেটি ঝাড়পোঁছ করত। কিরণ প্রায়ই পরিহাস করে সেই রৌপ্য হংসের চঞ্চু অগ্রভাগে অঙ্গুলির আঘাত করে বলতেন, ওরে রাজহংস, জন্মি দ্বিজ বংশে এমন নৃশংস কেন হলি রে? এবং এটাই উপলক্ষ করে দেবরে তাতে হাস্য কৌতুকে বাঘ যুদ্ধ চলত। স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সে জিনিসটা খুঁজে পাওয়া গেল না। কিরণ হেসে বললেন, ঠাকুরপো, তোমার রাজহংস তোমার দময়ন্তীর অন্বেষণে উড়েছে। কিন্তু সতীশ অগ্নিশর্মা হয়ে উঠল। নীলকান্তই যে সেটা চুরি করেছে সে বিষয়ে তার সন্দেহ মাত্র রইল না। গতকাল সন্ধ্যার সময় তাকে সতীশের ঘরের কাছে ঘুরঘুর করতে দেখেছে, এমন সাক্ষীও পাওয়া গেল। সতীশের সম্মুখে অপরাধী আনিত হল। সেখানে কিরণ উপস্থিত হলেন। সতীশ একেবারেই তাকে বলে উঠলেন, তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস এনে দে। নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খেয়েছে এবং বরাবর প্রফুল্ল চিত্তে তা বহন করেছে। কিন্তু কিরণের সম্মুখে যখন তার নামে দোয়াত চুরির অপবাদ এলো, তখন তার বড় বড় 2 চোখ আগুনের মতো জ্বলতে লাগলো। তার বুকের কাছটা ফুলে কণ্ঠের কাছে ঠেলে উঠল। সতীশ আর একটা কথা বললে সে তার 2 হাতে 10 নখ দিয়ে ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের ওপর গিয়ে পড়ত। তখন কিরণ তাকে পাশের ঘরে ডেকে নিয়ে মৃদু মিষ্ট স্বরে বললেন, নীলু, যদি সেই দোয়াতটা নিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে যা, তোকে কেউ কিছু বলবে না। তখন নীলকান্তের চোখ ফেটে টস টস করে জল পড়তে লাগল। অবশেষে সে মুখ ঢেকে কাঁদতে লাগল। কিরণ বাহিরে এসে বললেন, নীলকান্ত কখনোই চুরি করেন।
শরৎ এবং সতীশ উভয়ই বলতে লাগলেন, নিশ্চয় নীলকান্ত ছাড়া আর কেউই চুরি করেনি। কিরণ সবলে বললেন, কখনোই না। শরৎ নীলকান্তকে ডেকে সওয়াল করতে ইচ্ছা করলেন। কিরণ বললেন, না, ওকে এই চুরির সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করতে পারবে না। সতীশ বললেন, ওর ঘর এবং বাক্স খুঁজে দেখা উচিত। কিরণ বললেন, তা যদি করো তাহলে তোমার সঙ্গে আমার জন্মসূদ আরই হবে। নির্দোষীর প্রতি কোনোরূপ সন্দেহ প্রকাশ করতে পারবে না। বলতে বলতে তার চোখের পাতা 2 ফোঁটা জলে ভিজে উঠল। তারপর সেই দুটি করুণ চক্ষুর অশ্রু জলের দোহাই মেনে নীলকান্তের প্রতি আর কোনরূপ হস্তক্ষেপ করা হল না। নিরীহ আশ্রিত বালকের প্রতি এইরূপ আচরণে, এইরূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হল। তিনি ভালো 2 জোড়া ফরাসডাঙ্গা ধুতি চাদর, 2টি জামা, 1 জোড়া নতুন জুতা এবং একটি 10 টাকার নোট দিয়ে সন্ধ্যাবেলা নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলে সেই স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তার বাক্সের মধ্যে রেখে আসবে। টিনের বাক্সটিও তাঁর দত্ত। আঁচল হতে চাবির গোছা নিয়ে নিঃশব্দে সেই বাক্স খুললেন, কিন্তু তাঁর উপহারগুলি ধরাতে পারলেন না। বাক্সের মধ্যে লাটাই, কঞ্চি, কাঁচা আম কাটবার জন্য ঘষা ঝিনুক, ভাঙা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্তূপাকারে রক্ষিত। কিরণ ভাবলেন, বাক্সটি ভালো করে গুছিয়ে তার মধ্যে সকল জিনিস ধরাতে পারবেন। সেই উদ্দেশ্যে বাক্সটা খালি করতে লাগলেন। প্রথমে লাটাই, লাঠিম, ছুরি, ছড়ি প্রভৃতি বাহির হতে লাগলো। তারপরে খান কয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হলো। তারপরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের রাজহংস শোভিত দোয়াতদানটি বাহির হইল। কিরণ আশ্চর্য হয়ে আরক্তিম মুখে অনেকক্ষণ সেটি হাতে করে নিয়ে ভাবতে লাগলেন। ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাৎ হতে ঘরের মধ্যে প্রবেশ করল তিনি তা জানতেও পারলেন না। নীলকান্ত সমস্তই দেখল। মনে করল কিরণ স্বয়ং চোরের মতো তার চুড়ি ধরতে এসেছেন এবং তার চুড়িও ধরা পড়েছে। সে যে সামান্য চোরের মতো লোভে পড়ে চুরি করে নাই, সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এ কাজ করেছে। সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলে দেবে বলেই ঠিক করেছিল, কেবল এক মুহূর্তে দুর্বলতাবশত ফেলে না দিয়ে নিজের বাক্সে পুরেছে। সে সকল কথা কেমন করে বোঝাবে? সে চোর নয়, সে চোর নয়। তবে সে কি? কেমন করে বলবে সে কি? সে চুরি করেছে কিন্তু চোর নহে। কিরণ যে তাকে চোর বলে সন্দেহ করেছেন, এ নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বোঝাতেও পারবে না, বহন করতেও পারবে না। কিরণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই দোয়াত দানটা বাক্সের ভেতর রাখলেন। চোরের মতো তার ওপর ময়লা কাপড় চাপা দিলেন। তার উপরে বালকের লাটাই, লাঠিম, ঝিনুক, কাঁচের টুকরা প্রভৃতি সমস্তই রাখলেন এবং সর্বোপরি তার উপহারগুলি ও 10 টাকার নোটটি সাজিয়ে রাখলেন। কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলল তাকে দেখেনি। পুলিশ বলল তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তখন শরৎ বললেন, এইবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করে দেখা যাক। কিরণ জেদ করে বললেন, সে কিছুতেই হবে না। বলে বাক্সটি আপন ঘরে আনিয়ে দোয়াতটি বাহির করে গোপনে গঙ্গার জলে ফেলে দিলেন। শরৎ সপরিবারে দেশে চলে গেলেন। বাগান একদিনে শূন্য হয়ে গেল। কেবল নীলকান্তের সেই পোষ্য গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করে নদীর ধারে ধারে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কেঁদে কেঁদে বেড়াতে লাগল। শুনলেন আজকের গল্প শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন।
WIP প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধি।